বলেই আর কোনো কথা না বাড়িয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে গেল। সুলতানা খানও আর কোনো কথা বলল না, কারণ তিনি জানেন হাসিল একবার যখন না করেছে সেটার হ্যাঁতে কখনোই পরিণত হবে না। অন্যদিকে হাসিল নিজ গাড়ির উদ্দেশ্যে পা বাড়াতেই দেখল জাদুয়া স্কুল ড্রেস পরে মাথায় ওড়না দিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। স্কুল ড্রেস পরিহিতা জাদুয়াকে দেখে হাসিলের ভ্রু কুঁচকে আসে। হঠাৎই হাসিলের রাগটা তরতর করে মাথা চাড়া দিয়ে উঠল। আর রাগ ওঠার কারণটি হলো জাদুয়া মাথায় ওড়না দেওয়া সত্ত্বেও হাঁটু অবধি বেনুনি করা কেশগুচ্ছ স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল। হাসিল রাগান্বিত পায়ে জাদুয়ার পিছে গিয়ে দাঁড়ায়। জাদুয়া পেছনে কারো উপস্থিতি টের পেয়ে স্নেহা রাফিনকে ভেবে মুখে হাসির রেখা টেনে পেছনে ঘুরতেই পরিলক্ষিত হয় একজোড়া রক্তিম নেত্রযুগল। ভয়ে জাদুয়ার সারা শরীর থরথর করে কেঁপে ওঠে। ভয়ে দিক বেদিক ভুলে পেছন ঘুরে দৌড় দেওয়ার প্রস্তুতি নিতেই হাসিল গম্ভীর কণ্ঠে বলে উঠল, স্টপ, আই সেড স্টপ দেয়ার। হাসিলের কথায় জাদুয়া ভয়ে পা বাড়ানোর আর সাহস না করে পেছন ফিরে দাঁড়িয়ে রইল। জাদুয়াকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাসিল আবার বলল, টার্ন অ্যান্ড লুক অ্যাট মি। হাসিলের কথায় ভীতু জাদুয়া আখিদয় তুলে হাসিলের দিকে কাপা কাপা ভীতুর নেত্রের তাক করতেই হাসিলের পক্ষে ধুকপুক জাতীয় শব্দের আনাগোনা ক্রমশই বেড়ে চলছিল। ওই মোহনীয় নেত্রের চাহনি শক্তপোক্ত হাসিলকে কেমন বশ করে ফেলেছিল। হাসিল কোনো মতে নিজের বক্ষে নিয়ন্ত্রণ করতে পারছিল না, যার ফলস্বরূপ জাদুয়াকে ধমক দিয়ে বলে উঠল, লোয়ার ইউর আইজ। হাসিলের ধমকে জাদুয়ার সঙ্গে সঙ্গে নিজের নেত্রযুগল মাটিতে তাক করে কাপা কাপা কণ্ঠে শোধায়, আপনি তো বললেন আপনার দিকে তাতে তাকাতে, তাই তো আমি। জাদুয়াকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাসিল জাদুয়াকে প্রশ্ন করল, তোমার সমস্যা কি? আমাকে দেখার সাথে সাথে এভাবে দৌড়াও কেন? আপনি তো বলেছেন আপনার সামনে না যেতে, তাই তো আমি। হ্যাঁ, তাই তো কি? তাই তো আমাকে যখনই দেখবে তখনই এভাবে দৌড়বে? তোমাকে দেখলে তো যে কেউ বলবে তুমি অলিম্পিক দৌড় প্রতিযোগিতায় পার্টিসিপেট করবে। নেক্সট টাইম যাতে এভাবে দৌড়াতে না দেখি, কি মনে থাকবে? হাসিলের কথায় জাদুয়া একটা শুকনো ঢোক গিলে বলল। জাদুয়ার কথায় হাসিল ভ্রু কুঁচকে বলল। হাসিলের কথায় জাদুয়াকে কোনো প্রত্যুত্তর করতে না দেখে হাসিল ধমকে সুরে আবার বলল, এই মেয়ে, মনে থাকবে তো? জি জি জি, মনে থাকবে, কখনোই ভুলবো না। হাসিলের ধমকে জাদুয়া কেঁপে উঠে বলল। জাদুয়ার কথা শেষ হতেই হাসিল নিজের ইগুলির তীক্ষ্ণ নেত্র দ্বারা জাদুয়ার সম্পূর্ণ কায়া ভালোভাবে পর্যবেক্ষণ করে প্রশ্ন করল, কোন ক্লাসে পড়ো? 8ম শ্রেণীতে পড়ি। এখানে এসেছো কত মাস হয়েছে? জি, 1 মাস আর কিছুদিন হয়েছে। হাসিলের কথায় জাদুয়া মাথা নিচের দিকে ঝুঁকে রেখে উত্তর করল। জাদুয়ার প্রতিউত্তরের পর হাসিল আবার প্রশ্ন করল। জাদুয়ার কথায় হাসিল মুখে একটা কুটিলতার হাসির রেখা টেনে বলে উঠল, বেশি দিন হয়নি এখানে আসায়, তাই তো এভাবে স্কুলে যাচ্ছ। ছি, কেউ তোমাকে এ ব্যাপারে কিছু বলেনি? কোন ব্যাপারে? চুরির ব্যাপারে প্রতি উত্তর করলো হাসিল। মানে? মানে এখানে যাদের চুল বড় বড় থাকে, রাস্তা দিয়ে হাঁটার সময় চোরের চোখে যদি সেই চুল পড়ে যায়, চোখে পড়লে কি হবে? চোর এসে তার চুল কেটে নিয়ে চলে যাবে। কি বলছেন আপনি? কই, এ ব্যাপারে আমাকে কেউ কিছু বলেনি তো। আমি কি জানি, আমার মনে হলো তোমাকে জানানো দরকার, তাই জানিয়েছি। এখন তোমার ইচ্ছা, তুমি যা করবে। হাসিলের কথায় জাদুয়া কিছু বুঝতে না পেরে অবুঝের মতো প্রশ্ন করল। প্রত্যুত্তর করল হাসিল। হাসিলের কথায় জাদুয়া আঁতকে উঠে বলে। জাদুয়ার প্রশ্নে হাসিল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। বলেই হাসিল নিজ গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। হাসিলের কথায় জাদুয়া ভয় পেয়ে তাড়াতাড়ি নিজের বেনুনি করা কেশগুচ্ছ মুষ্টিবদ্ধ করে খোপা করে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে গাড়িতে উঠে বসে পড়ে। কিছুক্ষণ পর স্নেহা এবং রাফিনের আগমন ঘটলে তারা স্কুলের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে হাসিল গাড়িতে উঠে নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ভেবে যাচ্ছে এতক্ষণ যাবৎ সে কী করল, কেন করল। হাসিল তো এরকম ছিল না, তাহলে আর কোনো কিছু ভাবতে পারছে না। সকল ভাবনার পরিসমাপ্তি ঘটিয়ে হাসিল গাড়ি থেকে নেমে অফিসের উদ্দেশ্যে ফুল অ্যাটিটিউড নিয়ে নিজের কেবিনের দিকে পদচারণ করল। হাসিলকে দেখে অফিসের সকল স্টাফ উঠে সালাম জানাতে লাগলো। অফিসে থাকা প্রত্যেকটি মেয়েই যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে হাসিলকে।
তাদের ভেতর থাকা অগণিত মেয়েই হাসিলের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তাকে বলার সাহস কারো মধ্যেই নেই। কারণ তারা জানে হাসিলকে কিছু বলা আর আগুন নিয়ে খেলা করা একই ব্যাপার। হাসিল নিজ কেবিনে প্রবেশ করে সাব্বিরকে ডেকে পাঠায়। সাব্বির কেবিনে আসতেই হাসিল সাব্বিরের উদ্দেশ্যে বলে, সাব্বির, ডকুমেন্টসগুলো এনেছিস? জি ভাই। ডকুমেন্টসগুলো এখানে রাখ। আর মার্ডারের ব্যাপারে কোনো ইনফরমেশন পেয়েছিস? না ভাই, কিছুই পাইনি। মার্ডারটা দেখে মনে হচ্ছে কেউ অনেক আগে থেকে প্রি প্ল্যান করে রেখেছে। আর তা না হলে এত নিখুঁতভাবে কোনো প্রকার এভিডেন্স না রেখে কি করে কেউ কাউকে মার্ডার করতে পারে? হাসিলকে কোনো কথা বলতে না দেখে সাব্বির প্রশ্ন করল, কি হয়েছে ভাই, কি ভাবছেন? ভাবছি যে সারা জীবন মানুষের বাড়িতে কাজ করে নিজের জীবন চালিয়েছে, তার সাথে কার কি এমন শত্রুতা থাকতে পারে যে এত প্ল্যান করে তাকে মার্ডার করতে হলো। সাব্বির, যেভাবেই হোক এর গভীর পর্যন্ত আমাদের যেতে হবে। হাসিলের কথায় সাব্বিরও সায় জানায়। হঠাৎই সাব্বিরের চোখ যায় হাসিলের নেত্রের পানে, যা প্রচণ্ড রকম লাল হয়ে আছে। এরকমটা সাধারণত মানুষের ঘুম না হলেই হয়। তাই কৌতূহলবশত সাব্বির হাসিলকে প্রশ্ন করে, কি রে ভাই, তোর চোখগুলো ওরকম লাল হয়ে আছে কেন? রাতে ঘুম হয়নি? সাব্বিরের প্রশ্নে হাসিলের মস্তিষ্কে এবার পরিস্ফুটিত হয় জাদু আর হাসিলের দিকে তাকানো সেই ভীতু চাহনি। কিন্তু হাসিল নিজের মস্তিষ্ককে জিততে না দিয়ে বলল, এমনিতেই যা, তুই নিজের কাজ কর গিয়ে। স্কুল ছুটি হতে জাদু আর রাফিনকে সঙ্গে নিয়ে নিজের মাথার ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে এক হাত দিয়ে ধরে গেটের সামনে স্নেহার জন্য অপেক্ষা করতে থাকে। রাফিন আর জাদুয়া যেহেতু একই ভবনে, তাই তারা একসাথেই সবসময় বের হয়। স্নেহা যেহেতু কলেজে, তাই তার ভবন আলাদা থাকার দরুন প্রতিদিনকার ন্যায় তাদের অপেক্ষা করতে হয় স্নেহার জন্য। স্নেহা গেট থেকে বের হতেই জাদুয়াকে দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কি রে, তোর এই অবস্থা কেন? এভাবে মাথায় ওড়না পেঁচিয়ে ধরে রেখেছিস কেন? স্নেহার প্রশ্নে জাদুয়া প্রত্যুত্তর করে বলে, আপু, তুমি জানো না এখানে নাকি যাদের বড় চুল আছে চোর দেখলে নাকি সেই চুল কেটে নিয়ে চলে যায়। চোর যাতে আমার চুল কাটতে না পারে, তাই এভাবে মাথার ওড়না ধরে রেখেছি। জাদুয়ার কথায় স্নেহা ভ্যাবাচেকা খেয়ে বলে, তোকে এইসব ফালতু কথা কে বলছে? ভাইয়া বলছে। ভাইয়া? কোন ভাইয়া? হাসিল ভাইয়া বলছে। কেন, এটা কি মিথ্যা কথা আপু? ভাই জাদুয়ার কথায় স্নেহা তড়িৎ বেগে বলে উঠল, আরে হাসিল ভাইয়া তো জীবনেও কারোর সাথে মিথ্যা কথা বলবেন না, বরং যে বলেছে তারও জবান কেটে নিয়ে চলে যাবে। মনে হয় আমিই জানতাম না এই ব্যাপারে। বলে স্নেহা ভাবনার জগতে বিচরণ করতে করতে বলে, তাহলে দাদি বা আম্মু এই ব্যাপারে কিছু বলল না কেন? কি জানি, আমার কি? আমার চুলও বড় না, আমার এসব নিয়ে ভাবারও দরকার নেই। রাতের দিকে ড্রয়িং রুমে বসে জাদুয়ার, রাফিন, স্নেহা, সোহানা একে অপরের সাথে মজা মস্তিতে সময় পার করছিল। বাড়ির বড়রা যে যার যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। হঠাৎ রাফিন এসে জাদুয়ার কোলে শুয়ে জাদুয়ার চুল নিয়ে হাতে পেঁচানো শুরু করে। এমন সময় ড্রয়িং রুমে আগমন ঘটে হাসিলের। সোফায় চোখ যেতে রাগে রুদ্ররূপ ধারণ করে হাসিল। দাঁতে দাঁত চেপে হাত দুটোকে মুষ্টিবদ্ধ করে নেয়। সে কোনো মতেই রাফিনকে জাদুয়ার কোলে মাথা দিয়ে শোয়া জাদুয়ার চুল নিয়ে খেলা করা সহ্য করতে পারছে না। সে জানে রাফিন তাদের ছোট ভাই, বাচ্চা একটা ছেলে। কিন্তু সব কিছু জানার পরও হাসিল কোনোভাবেই নিজের মন মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারছিল না, যার ফলস্বরূপ রাগে রক্তিম বর্ণ ধারণ করে তার নেত্রযুগল। জাদুয়ার আঁখি হাসিলের উপর পড়তেই দৌড়ে হাসিলের সামনে এসে হাসিলকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া ধন্যবাদ, আপনার জন্য আজ আমি। বাকি কথা সম্পূর্ণ হওয়ার আগেই হাসিল ঠাস করে জাদুয়ার গালে সজোরে চর বসিয়ে দেয়। অনাকাঙ্ক্ষিত আঘাতে জাদুয়ার নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় ফ্লোরে। ঠোঁট কেটে গড়গড়িয়ে রক্ত বের হতে থাকে জাদুয়ার মুখ থেকে। হাসিল চিৎকার করে বলতে থাকে, আমি তোকে বলেছি না চোখ নামিয়ে কথা বলতে। হাসিলের চিৎকারে জাদুয়া ভয়ে কেঁপে ওঠে। মুখ চেপে কান্না করে উঠে জাদুয়া। হাসিলের চিৎকারে বাড়িতে উপস্থিত থাকা সকলে চলে আসে। জাদুয়াকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে সুলতানা খান ও আয়শা বেগম তড়িৎ গতিতে জাদুয়াকে উঠিয়ে বুকে চেপে ধরে। সাহিল খান রেগে উঠে হাসিলকে প্রশ্ন করে, কোন সাহসে তুমি জাদুয়ার গায়ে হাত তুলেছ?
আপনি খুব ভালো করেই জানেন আমি কৈফিয়ত দেয়া পছন্দ করি না। সাহিল খানের কথায় হাসিল বলে উঠল। বলেই আর চোখে জাদুয়াকে দেখে নিজ কক্ষের উদ্দেশ্যে চলে যায়। জাদুয়া তখনও ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। হাসিল নিজ কক্ষে প্রবেশ করার পর দুমড়ে মুচড়ে যাওয়া বক্ষদেশ চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, হোয়াট ইজ হ্যাপেনিং টু মি? আমার এরকম আজব ধরনের অনুভূতি হচ্ছে কেন? সামান্য একটা মেয়ের চক্ষুদয়ের অশ্রুকণা কেন সহ্য হচ্ছে না আমার? কেন এই মেয়ের সামনে নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছি আমি বারংবার? কেন আমার মন মস্তিষ্কে সর্বদা ওই তুচ্ছ নারীর বিচরণ চলে? এই সকল বাণী আওড়ানের মধ্যেই হাসিলের নেত্রপাত হয় কক্ষে থাকা দর্পণে সৃষ্ট নিজের প্রতিবিম্বের উপর। দর্পণের সামনে প্যান্টের পকেটে দুহস্ত ঢুকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে ভালোভাবে নিজেকে পর্যবেক্ষণ করে মুখে কুটিলতার হাসি ফুটিয়ে হাসিল বলে ওঠে, তুচ্ছ নারী, তুমি তোমার দুঃসাহসিকতা দেখিয়েছ এই কঠোর হৃদয়ে প্রথমবারের মতো কম্পন সৃষ্টি করার। মেয়ে, তুমি বড্ড ভুল করলে। তুমি বড্ড বড় ভুল করে ফেলেছ। এর শাস্তি তো তোমায় পেতেই হবে। মুখে চুচু জাতীয় শব্দের উৎপত্তি করে হাসিল আবার বলে। জাদুয়া প্রচণ্ড কান্না করার দরুন দুর্বল শরীরে তলিয়ে যায় গভীর নিদ্রায়। শুনশান গভীর রজনীতে অনাকাঙ্ক্ষিত এক হৃদয়হীন পুরুষের আগমন ঘটে জাদুয়ার শয়নরত কক্ষে। কক্ষে থাকা ফেরি লাইটের আলোয় পরিস্ফুটিত হয় এক পবিত্র ঘুমন্ত মুখ অবয়ব, যা দেখে আবারও কম্পিত হয় হৃদয়হীন পুরুষটির বক্ষদেশ। ফলস্বরূপ সে ভুলে যায় কেন তার আগমন ঘটেছিল এই কক্ষে। ধীর পায়ে এগিয়ে যায় হাসিল ঘুমন্তরত জাদুয়ার নিকটে। কি অপরূপ, কি মোহনীয়, কি পবিত্র দেখতে এই ছোট্ট মুখশ্রীটি। নিজের অজান্তেই হাসিল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাদুয়ার জলজলরত মুখশ্রীর পানে। হঠাৎ হাসিলের মনে হলো তার অন্ধকার আলোবিহীন জীবনে সন্ধ্যা প্রদীপের ন্যায় কিরণের আবির্ভাব ঘটেছে। আনমনে নিজের হাত বাড়িয়ে দেয় ঘুমন্ত জাদুয়ার এলোমেলো কেশগুচ্ছগুলো ছুঁয়ে দিতে। তখনই ঘুমন্ত জাদুয়া নড়ে চড়ে ওঠার দরুন চেতনা ফিরে পায় সে। তড়িৎ গতিতে নিজের হস্ত গুটিয়ে নিয়ে রাগে ফুঁসে ওঠে হাসিল। হাতে থাকা রিভলভারটি জাদুয়ার ললাট বরাবর তাক করে হাসিল বলে ওঠে, তুই জানিস মেয়ে, আমার লাইফে দয়া মায়া নামক কোনো শব্দের জায়গা নেই। আরে আমার তো আপন জনের প্রতিও সহানুভূতিশীলতা কাজ করে না। কে বাঁচলো কে মরলো আই ডোন্ট কেয়ার, বাট তুই তো আমার কেউ না। তাহলে তোকে আমি মারতে পারছি না কেন? এই তাসাওয়ার আবরার হাসিনের রিভলভার যার দিকে একবার উঠেছে সে আর প্রাণে বাঁচতে পারিনি। তাহলে কেন আমার হাত চলছে না? কেন কেন? তুই বড় ভয়ঙ্কর মেয়ে, তুই বড়ই ভয়ঙ্কর। বলেই হাসিল জাদুয়ার একদম নিকটে গিয়ে কর্ণ বরাবর নিজের অস্ত্র নিয়ে ফিসফিসিয়ে বলল, দূরে থাক, আমার থেকে যত পারিস দূরে থাক। আমার মতো নির্দয়ের ভুবনে পা রাখার দুঃসাহসিকতা দেখাস না মেয়ে। আমি আগুন, অতি নিকটে আসলে ভস্ম হয়ে যাবি। হঠাৎই জাদুয়া নিজ আখিদয় খুলে ভয়ার্ত দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো, কিন্তু কোনো কিছুর উপস্থিতি সে পেল না তার কক্ষে। আনমনে জাদুয়া ভীতিগ্রস্ত কণ্ঠে শোধালো, কেউ কি এখানে এসেছিল? আমার সারা শরীরে কেন এরকম ভয়ঙ্কর শীতলতা অনুভব হলো? কিন্তু কেউ তো নেই এখানে। তাহলে সবই কি আমার মনের ভ্রম? হয়তোবা। আর তা না হলে এত রাতে কে আসবে? এই সকল চিন্তাভাবনার মধ্যে জাদুয়া আবার বলল। বলেই জাদুয়া আবারও নিদ্রায় তলিয়ে গেল। শুনশান সুদীর্ঘ রজনী কাটিয়ে আবির্ভাব হয় মিষ্টি ভোরের। ভোরকে পরাস্ত করে আবার আগমন ঘটে নির্জন রজনীর। এভাবেই কেটে যায় দিন, দিনের পর মাস, মাসের পর বছরের। কেটে গেল একটি মাস। এই এক মাসে জাদুয়া ভুলক্রমেও হাসিলের সামনে পড়েনি, সর্বদা হাসিল থেকে পালিয়ে বেরিয়েছে। হাসিলও জাদুয়াকে এড়িয়ে চলেছে। বাড়ির প্রত্যেকের দৃষ্টিতে পরিলক্ষিত হয়েছে বিষয়টি, কিন্তু কেউ এই ব্যাপারে তেমন কোনো প্রতিক্রিয়াই দেখায়নি, কারণ তারা জানে হাসিল কোনো কারণবশত জাদুয়াকে একদমই সহ্য করতে পারে না। তাই তারা মনে করে ওদের একে অপরের থেকে দূরে থাকাই শ্রেয়। হাত পা বাঁধা অবস্থায় পরিত্যক্ত গোডাউনের রক্তে রঞ্জিত শরীরে ছটফট করছে একটি ছেলে। শরীরে অসহ্য যন্ত্রণায় মুখ দিয়ে নির্গত হচ্ছে অসহনীয় আর্তনাদ। তারই সামনে পায়ের ওপর পা তুলে বসে আছে তাসওয়ার আবরার হাসিল। ছেলেটির অসহনীয় আর্তনাদে ছিটে ফোটা দয়ার রেশ মাত্র দেখা গেল না তার মুখমণ্ডলে।
হাসিল বসা থেকে উঠে ছেলেটির সামনে এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে এক হাতে ছেলেটির চুলগুলো মুষ্টিবদ্ধ করে ছেলেটির মাথা উপরে উঠিয়ে প্রশ্ন করে। এখনো সময় আছে, বলে দে কার কথায় তুই এই মার্ডারটি করেছিস। আমি ওয়াদা করছি তার নাম বলে দিলে আমি তোকে কষ্ট ছাড়াই পরপারে পাঠিয়ে দেব। আমি সত্যি বলছি, আমি জানি না কে ছিল সে। তার সাথে যতবার আমার কথা হয়েছে ততবার আমার চোখ বাঁধা অবস্থায় ছিল, আমি তাকে দেখেও যার ফলে আমি তাকে দেখতে পারিনি। প্লিজ স্যার, আপনি আমাকে ছেড়ে দিন। স্যার, আমি যদি জানতাম আপনি ওই মহিলার খোঁজে আছেন তাহলে আমি সত্যি বলছি কখনো ওই মার্ডারের সুপারিশ নিতাম না। আমাকে মাফ করে দিন স্যার, এই ধরনের ভুল আমার দ্বারা কোনোদিন হবে না স্যার। হাসিলের কথায় ছেলেটি ভাঙা ভাঙা কাতর গলায় বলে। ছেলেটির কথায় হাসিল মুখে ভয়ঙ্কর হাসির রেখা ফুটিয়ে তোলে। নিজের হাতে লেগে থাকা রক্ত একটি রুমালের সাহায্যে মুছতে মুছতে অনুভূতিহীন মানুষের ন্যায় গার্ডদের উদ্দেশ্যে বলে। খেয়াল রেখো কালকের সূর্য যাতে ও না দেখতে পায়। বলেই সেখান থেকে চলে যায়। হাসিলকে যেতে দেখে সাব্বিরও চলে যায় হাসিলের পিছু পিছু। ছেলেটি হাসিলের কথা শুনে ভয়ে তটস্থ হয়ে চিৎকার করে বলে। আপনি আমাকে মাফ করে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার। স্যার। শত চিৎকারের পরেও হাসিল একবারের জন্য পিছন ফিরে তাকায়নি। হাসিলের গাড়ি এসে থামে সুলতানা ভিলার সামনে। নিজ কক্ষের উদ্দেশ্যে পা বাড়াতেই আবারও কর্ণকুহুরে প্রতিধ্বনিত হয় সেই অদ্ভুত সুমধুর হাসির ধ্বনি। আজ প্রায় 1 মাস পর আবার সেই হাসির ধ্বনি শুনতেই পা থেমে যায় হাসিলের। কিন্তু জাদুয়া একবারের জন্য হাসিলের উপস্থিতি উপলব্ধি করতে পারেনি। ফলস্বরূপ সে সোহানা, স্নেহা ও রাফিনের সাথে হাস্যরসিকতায় মেতে থাকল। হাসিলকে এভাবে থেমে যেতে দেখে সাব্বির পেছন থেকে প্রশ্ন করল। ভাই কি হয়েছে, থেমে গেলেন যে? সাব্বিরের প্রশ্নে হাসিল প্রত্যুত্তর করে। না কিছু না। বলেই নিজ কক্ষের উদ্দেশ্যে চলে যায়। হাসিলের পিছু পিছু সাব্বির পা বাড়াতেই সামনে এসে স্নেহা কাকতাড়ুয়ার মতো হাত মেলে পথ আগলে দাঁড়ায়। স্নেহাকে দেখে সাব্বিরের কপালে পরিস্ফুটিত হয় সূক্ষ্ম রেখার। ফলস্বরূপ স্নেহার উদ্দেশ্যে প্রশ্ন করে। কি সমস্যা কি তোমার? আবার আমার সামনে এসে দাঁড়ানোর মানে কি? হাসিলকে কি ডাকতে হবে? না না, ভাইয়াকে ডাকবেন কেন? আমি তো শুধু চাই সেই দিনের জন্য আপনি আমাকে সরি বলুন, আর কিছু না। আপনি সরি বললেই আমি আপনাকে মাফ করে দিব, সত্যি বলছি। আমি সরি বলবো, তাও আবার আপনার মতো চুনপুটিকে? সাব্বিরের প্রশ্নে স্নেহা বলে। স্নেহার কথায় সাব্বির ভ্রুকুটি করে তাকিয়ে বলে। বলেই সাব্বির উচ্চস্বরে হেসে উঠে নিজের হাসি থামিয়ে আবার বলল। কখনোই না, সে আশা আপনার কোনোদিনও পূরণ হবে না। দেখুন, আপনি কিন্তু আবার আমাকে অপমান করছেন। আমি কিন্তু কি তখন থেকে আমি কিন্তু বলে যাচ্ছেন, সামনেও কিছু বলুন। আচ্ছা, আপনার কি কিছু বলতে হবে না, আমি বরং হাসিলকে ডাকছি আপনার পরের কথা শোনার জন্য। সাব্বিরের কথায় স্নেহা রেগে গিয়ে বলল। স্নেহাকে থামিয়ে দিয়ে সাব্বির বলে উঠল। বলে সাব্বির হাসিল বলে ডাকতে যাবে, তখনই স্নেহা উল্টো করে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করতেই শটান করে পায়ে পা বেঁধে উপর হয়ে পড়ে যায় ফ্লোরে। ফলস্বরূপ লজ্জায় কোনো প্রকার প্রতিক্রিয়া না করে হাত দিয়ে মুখ ঢেকে শুয়ে থাকে সেখানটায়। এমতা অবস্থায় সাব্বির স্নেহার উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়াতে স্নেহা চিৎকার করে বলে ওঠে। আপনি এখান থেকে যান বলছি। কিন্তু আপনি? আমি আপনাকে যেতে বলেছি। স্নেহার কথায় সাব্বির বলল। স্নেহার প্রত্যুত্তরে সাব্বির বুঝতে পারে স্নেহা লজ্জা পেয়েছে, তাই আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে হাসিলের কক্ষের উদ্দেশ্যে চলে যায়। জাদুয়া ও রাফিন স্নেহাকে খুঁজতে এসে দেখে স্নেহা ফ্লোরে শর্টার হয়ে শুয়ে আছে। স্নেহাকে এভাবে শুয়ে থাকতে দেখে রাফিন স্নেহার সামনে এসে ধাক্কাতে ধাক্কাতে বলে। আপু, তুমি এত ঘুম পাগল কেন বলো তো? যেখানে সেখানে যখন তখন ঘুমিয়ে পড়ো। আম্মু দেখলে তোমার পিঠের ছাল তুলে নেবে। উঠো, তুমি তাড়াতাড়ি ওঠো। রাফিনের কথায় স্নেহা কোনো প্রত্যুত্তর না করে সেখানটায় ঘাপটি মেরে শুয়ে থাকে। স্নেহার কোনো নড়চড় না দেখে জাদুয়া স্নেহার কাছে আসতে ঘন ঘন নাক টানার শব্দ শুনতে পায়। ফলস্বরূপ জাদুয়া চিন্তিত হয়ে স্নেহার নিকটে এসে প্রশ্ন করে। আপু কি হয়েছে? তুমি ঠিক আছো? জাদুয়ার কণ্ঠস্বর শুনতে পেয়ে স্নেহা জাদুয়ার পানে মুখ তুলে তাকিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে।
স্নেহাকে এভাবে কাঁদতে দেখে জাদুয়া আবার প্রশ্ন করে। আপু কি হয়েছে বলো আমাকে। আমাকে সবসময় ওই জিরাফের সামনেই কেন লজ্জায় পড়তে হবে বলো তো জাদুয়া? কার সামনে? ওই যে, তোর জানতে হবে না, আমাকে ওঠা। জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তরে স্নেহা নাক টানতে টানতে বলে। স্নেহার কথায় জাদুয়া ভ্রু কুঁচকে প্রশ্ন করল। সম্পূর্ণ কথা না বলে স্নেহা বলল, সাব্বির হাসিলের কক্ষে প্রবেশ করতে হাসিলকে দেখতে না পেয়ে ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়াতেই দেখল হাসিল আনমনে পকেটে 2 হাত গুজে দূর আকাশের দিকে চেয়ে আছে। সাব্বির এত বছরে কখনোই হাসিলকে এভাবে আনমনা হতে দেখেনি, যার ফলস্বরূপ চিন্তিত হয়ে হাসিলের উদ্দেশ্যে প্রশ্ন করল। ভাই কি হয়েছে? সাব্বিরের প্রশ্নে হাসিল আনমনে বলে ওঠে, সাব্বির, কখনো কাউকে দেখে তোর বক্ষপিঞ্জরের কেঁপে উঠেছে? কখনো কখনো কাউকে দেখে মনে হয়েছে ওই মুখশ্রীর দিকে তাকিয়ে 1000 বছর পার করে দিতে পারবি? হাসিলের কথায় সাব্বির কিছু বুঝতে না পেরে বলল। না রে ভাই, কিন্তু তুই এইসব কেন জিজ্ঞেস করছিস? সাব্বিরের প্রত্যুত্তরে হাসিল নিজের সম্বিত ফিরে পেয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কিছু না। এত প্রশ্ন করিস কেন? ফাইলগুলো ওখানে রাখ। বলে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে চলে যায় হাসিল। হাসিলের কথায় সাব্বির ভ্যাবাচাকা খেয়ে মনে মনে আওড়ায়। যা বাবা, আমি আবার এত প্রশ্ন কখন করলাম? হাসিল ফ্রেশ হয়ে কক্ষে প্রবেশ করতেই দেখে সাব্বির ঠাই সেখানটাই দাঁড়িয়ে আছে। সাব্বিরের উদ্দেশ্যে হাসিল বলে, সাব্বির, এই মার্ডারের যত গভীর পর্যন্ত যাওয়া যায় তত গভীরে যা। আমার যে কোনো মূল্যে এই মার্ডারের মাস্টার মাইন্ডকে চাই। আমার কেন যেন মনে হচ্ছে এই মার্ডারের পিছে কোনো বড় রহস্য আছে। আমার তাই মনে হচ্ছে। আর তা না হলে এত প্ল্যান করে একজন সাধারণ মানুষকে কেউ কেন মারবে? তুই চিন্তা করিস না ভাই, আমি যেভাবেই হোক ওকে খুঁজে বের করার চেষ্টা করছি। চেষ্টা নয় সাব্বির, আই নিড দ্যাট গাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। হাসিলের কথায় সাব্বির বলে। সাব্বিরের কথায় হাসিল বলল। হাসিলের কথায় সাব্বির সায় জানিয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। 2 মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে জাদুয়ার সুলতানা ভিলার পদার্পণের। এই 2 মাস জাদুয়ার নিজের সবচাইতে কাছের প্রিয় মানুষের থেকে দূরে থেকেছে। না তার কোনো প্রকার খোঁজ পেয়েছে, না সে কোনো প্রকার খোঁজ নিতে পেরেছে। কিভাবে নেবে সে তার দাদিজানের খোঁজ? তার কাছে যে খোঁজ নেওয়ার কোনো মাধ্যমই ছিল না। প্রতিনিয়ত দাদির জন্য বক্ষপিঞ্জরে ছটফটাতা অনুভব হয়েছে জাদুয়ার, কিন্তু নিজের সংকোচতার কারণে দাদির খোঁজ সুলতানা ভিলার কারো কাছে জিজ্ঞেসও করেনি। ভেবেছিল তারা যদি জাদুয়াকে বোঝা ভাবে, কিন্তু জাদুয়া তো এখন জানে তারা জাদুয়াকে ভালোবাসে। আর তাছাড়া আজ সকাল থেকেই জাদুয়ার মনের ভিতর কেমন অস্থিরতা কাজ করছে। কেন জানি তার মনে হচ্ছে দাদি ভালো নেই। যদি ভালোই থাকতো তাহলে কেন এতদিনে দাদি একটা বাড়ির জন্য জাদুয়ার খোঁজ নেয়নি? জাদুয়া নিজের সকল সংকোচতা দূর করে সুলতানা খানের দ্বারের সম্মুখে এসে দাঁড়ে করাঘাত করতে সুলতানা খান বললেন, ভেতরে এসো। কি ব্যাপার? জাদুয়া সুলতানা খানের অনুমতি পেয়ে কক্ষে প্রবেশ করে। সুলতানা খানের সম্মুখে গিয়ে দাঁড়ায়। জাদুয়াকে দেখে সুলতানা খান জিজ্ঞেস করলেন, নানুমণি, তুমি হঠাৎ আমার রুমে আসলে, কিছু কি বলবে? মামুনি, মামুনি, তুমি কি একটু দাদির খোঁজ নিয়ে দিতে পারবা? আজ এতদিন হলো দাদি তো একটা বারও আমার খোঁজ নিল না। আমার কেমন জানি অস্থির লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি অস্থির হও না। তুমি শুধু শুধু টেনশন করছো, দেখবে সব কিছু ঠিক আছে। আমি বরং তোমার দাদি যেই নাম্বারটি দিয়ে কল করেছিল সেটাতে কল করে দেখি। কিন্তু এটা তো মামার নম্বর, উনি কি আমার সাথে দাদিকে কথা বলতে দেবেন? নানু, সুলতানা খানের প্রশ্নে জাদুয়া বলল। জাদুয়ার অস্থিরতা দেখে সুলতানা খান বললেন। সুলতানা খানের কথায় জাদুয়া বলল। জাদুয়ার কথায় সুলতানা খান বললেন, তুমি টেনশন করো না, ওরা জানবে না কে কথা বলবে। আর তাছাড়া এই নাম্বারটি ছাড়া আমাদের কাছে আপাতত অন্য কোনো রাস্তাও নেই। সুলতানা খান নিজের বক্তব্য শেষ করে কল করে রহিম মিয়ার নাম্বারে। কিছুক্ষণ যেতেই কলটি রিসিভ করে রহিম মিয়া বলল, হ্যালো, কে বলতেছেন? রহিম মিয়া কল রিসিভ করতে সুলতানা খান চোখের ইশারায় জাদুয়াকে আশ্বস্ত করে রহিম মিয়ার উদ্দেশ্যে বললেন, আপনি আমাকে চিনলেন না, আমি রহিমা খাতুনের সঙ্গে একটু কথা বলতে চাই, ওনাকে একটু ডেকে দিবেন। সুলতানা খানের কথায় রহিম মিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, নাই মানে কোথায় গেছেন? উনি তো নাই, মা মারা গেছে আজ 2 মাস বেশি হইয়া গেছে। রহিম মিয়ার কথায় সুলতানা খান স্তব্ধ হয়ে যান। কি বলবেন তা বুঝে উঠতে পারছেন না।
সুলতানা খানের এমন নিশ্চুপতা দেখে জাদুয়ার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। সে বারবার সুলতানা খানকে প্রশ্ন করেই যাচ্ছে কি হয়েছে নানুমণি। সুলতানা খান ফোন রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাদুয়ার দিকে। সে কিভাবে বলবে জাদুয়াকে তার দাদির মৃত্যুর কথা? মেয়েটি যে তার দাদিকে খুব ভালোবাসে। ওই একটা মানুষই ছিলেন যিনি জাদুয়াকে আগলে রেখেছেন নিজ ছায়ার মতো। সুলতানা খানের খুব আফসোস হচ্ছে এটা ভেবে, কেন সে আরও আগে তার খোঁজ নিলেন না। এখন তার মনে হলো রহিমা খাতুন কেন জাদুয়ার কথা তাদেরকে বলেননি। হয়তো রহিমা খাতুনের চিন্তাটা সঠিক ছিল। সুলতানা খানকে কোনো কথা বলতে না দেখে জাদুয়া বলল, মনি কি হয়েছে বলো? তুমি ফোনটা রেখে দিলে কেন? বলো না কি হয়েছে। দাদি ঠিক আছে তো? ঠিক আছে। জাদুয়া, ঠান্ডা মাথায় এখানে বসো, আমি একটা কথা বলছি, তা মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? নীরবতার রেশ ভেঙে সুলতানা খান বললেন। জাদুয়া নিজের মনের অস্থিরতা নিয়ে বলল, আচ্ছা বলো কি বলবে। জি। হায়াত মত সব কিছু আল্লাহর হাতে। যখন যার ডাক আসবে তখন তাকে এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে চলে যেতে হবে, তাই না? তাহলে কারোর মৃত্যু সংবাদ শুনলে আমাদের উচিত আজাহারি না করে তার জন্য পরম করুণাময় রবের নিকট প্রার্থনা করা, তাই না? সুলতানা খানের এমন প্রশ্নে জাদুয়া প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে বলে, নানুমণি সত্যি কথা বলো, কি হয়েছে? এ ধরনের কথা কেন বলছো তুমি? আমার খুব ভয় হচ্ছে দাদি। দাদি ঠিক আছে তো? বলো কিছু আর চুপ করে থেকো না, আমার খুব ভয় লাগছে নানুমণি। জাদুয়ার কথায় সুলতানা খান একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে শান্ত অথচ অস্থির কণ্ঠে বললেন, জাদুয়া, তোমার দাদিমা মারা গেছেন। সুলতানা খানের কথায় জাদুয়া স্থির হয়ে বসে রইল। কোনো অনুভূতি যেন জাদুয়াকে ছুঁতে পারছে না। সেটা কি শুনল? সে যা শুনেছে তা কি সত্যি? জাদুয়ার মন মস্তিষ্ক সব শূন্য হয়ে গেল। সে যেন একটা ঘোরের মধ্যে বিচরণ করছে। জাদুয়ার এহেন হালাত দেখে সুলতানা খান চিন্তিত হয়ে জাদুয়াকে আলতো ধাক্কা দিয়ে বললেন, তুই ঠিক আছিস? এইভাবে বসে আছিস কেন সোনা? সুলতানা খানের হাতের স্পর্শে সম্বিত ফিরে পেয়ে জাদুয়া আর্তনাদ করে কেঁদে ওঠে। আজ জাদুয়ার বুকটা কেমন খালি খালি অনুভব হচ্ছে। তাই বক্ষ পিঞ্জরটা নিজের হস্ত দ্বারা চেপে ধরে অনবরত কান্না করেই চলেছে। জাদুয়ার এহেন হালাত দেখে সুলতানা খান জাদুয়াকে নিজের বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিয়ে চলেছে। কিন্তু হায়, যার যায় সেই বোঝে স্বজন হারানোর বেদনা। তাই কোনো সান্ত্বনাই জাদুয়াকে থামাতে পারছে না। জাদুয়ার ক্রন্দনে সুলতানা ভিলায় উপস্থিত সকলে ছুটে আসে। জাদুয়াকে এভাবে কাঁদতে দেখে সকলে জাদুয়ার কি হয়েছে বলে প্রশ্ন করে। সুলতানা খান সকলকে সব কিছু খুলে বলায় প্রত্যেকে জাদুয়াকে সান্ত্বনা দিতে চলে আসে। কিন্তু জাদুয়ার কারো সান্ত্বনাতেই কান্না থামছে না। জাদুয়া নিজের মুখ সুলতানা খানের বুকের থেকে উঠিয়ে ক্রন্দনরত কণ্ঠে বলে ওঠে, নানুমণি, আমি আজ এক্ষুনি রূপনগর যাব। আমি দাদির কবরটায় একবার জিয়ারত করতে চাই। একবার তার কবরটা এই হাত দুটো দিয়ে ছুঁয়ে দেখতে চাই। প্লিজ তুমি আমাকে ওখানে নিয়ে যাও। জাদুয়া, ওখানে যাওয়া কি তোর ঠিক হবে বল? যদি কোনো বিপদ হয়? আচ্ছা, তোর মামারা আসুক রাতে, তাদের সাথে পরামর্শ করেই না হয় আমরা আগামীকাল যাব। না মামুনি, না নানুমণি, আমি আজ এক্ষুনি যাব। আর তুমি যদি না যাও তাহলে আমি একাই চলে যাব। তুমি ড্রাইভারকে বলে দাও আমাকে নিয়ে যেতে। জাদুয়ার কথায় সুলতানা খান বললেন। সুলতানা খানের কথায় জাদুয়া অবুঝের ন্যায় অস্থির হয়ে বলল। জাদুয়ার কথায় ছোট মামি সহ সোহানা, স্নেহা, রাফিন বারবার বোঝানোর বৃথা চেষ্টা করে গেছে। কিন্তু আজ যেন সে কারো কথাই শুনতে পাচ্ছে না। নিজের দাদির মৃত্যুর সংবাদ সে কিছুতেই মেনে নিতে পারছে না, যার ফলস্বরূপ কারো নিষেধ আজ্ঞাও জাদুয়ার কান পর্যন্ত আসে না। জাদুয়ার এইরকম উন্মাদনা দেখে সুলতানা খান বাধ্য হয়ে জাদুয়াকে নিয়ে বেরিয়ে পড়ল রূপনগর গ্রামের উদ্দেশ্যে একজন বডিগার্ড এবং ড্রাইভারকে নিয়ে। দীর্ঘ 5 ঘন্টার ভ্রমণের পর দুপুরের দিকে জাদুয়ারা এসে পৌঁছায় রূপনগর গ্রামে, তার সেই পুরনো আবাসস্থলের সামনে, যেখানে জড়িয়ে আছে সুখ দুঃখের অজস্র স্মৃতি। জাদুয়া গাড়ি থেকে নেমে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় বাড়ির ভেতরে। উঠোন দিয়ে দরজার সামনে আসতেই দেখা হয়ে যায় চাচি পারুল বেগমের সাথে। পারুল বেগম জাদুয়াকে দেখেই হাতে থাকা সকল জিনিসপত্র ফেলে দিয়ে জাদুয়ার চুলের মুঠি ধরে একের পর এক চড় বসিয়ে যাচ্ছিলেন জাদুয়ার নরম তুলতুলে গালে। ফলস্বরূপ ঠোঁট কেটে বেরিয়ে আসে রোহিত লহু। তখনই পেছন থেকে কেউ পারুল বেগমের হাত টেনে ধরে কর্কশ কণ্ঠে বলে ওঠে,
খবরদার আর একবারও তুমি জাদুর গায়ে হাত তোলাও, তাহলে তোমার এই হাত আমি ভেঙে দিতে দুবারও ভাববো না। এই ধরনের হুমকি বার্তা শুনে পারুল বেগম পেছন ঘুরে দাঁড়াতেই নজরে আসে একজন বয়স্ক সুসজ্জিত কাপড় পরিহিত মহিলা। পারুল বেগমের দেখে মনে হলো সম্ভ্রান্ত পরিবারের কেউ হবে। তিনি অচেনা বয়স্ক নারীটির উদ্দেশ্যে প্রশ্ন করে, আপনি কে? এই জায়গায় কি করেন? আর আমি ওরে মারুম না কেন? আপনি জানেন ও কি করছে? নিজের বিয়া থেকে পালাইয়া কোন ছেলের সাথে ভাইকা গেছিল, সেইখান থেকে ফষ্টি নষ্টি কইরা আবার আমার বাড়িতে আইছে। ওর কারণে আমার শাশুড়ি মারা গেছে, ওর কারণে আমি গ্রামের মানুষের সামনে অপমানিত হয়েছি। আমি তো ওরে ছাইমু না, আইজ আমি ওরে মায়েরাই ফালামু, চরিত্রহীন মাইয়া কোথাকার। বলে যখনই পারুল বেগম আবার জাদুয়াকে আঘাত করতে যাবেন তখনই বৃদ্ধ মহিলাটি চিৎকার করে বলে উঠলেন, সাবধান, আমার নাতনির শরীরে যদি একটাও আঘাত পড়ে তাহলে সামনে থাকা যে গাছটি থেকে দেখছো সে তোমার মুখ থেতলিয়ে দেবে। সুলতানা খানের কথায় পারুল বেগম গার্ডটির দিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলে সুলতানা খানের উদ্দেশ্যে বললেন, আপনার নাতনি মানে? জাদু আমার মেয়ে মেহরিমার একমাত্র কন্যা, মানে আমার নাতনি। আর ও কারোর সাথে পালিয়ে যায়নি, বরং এতদিন ও আমার সাথেই সুলতানা ভেলায় ছিল। আর ওকে আমার কাছে যে দিয়েছেন সে হলো তোমার শাশুড়ি রহিমা খাতুন। এতদিন আমার নাতনির উপর তোমরা অনেক অত্যাচার করেছো, আমি কিছু জানতাম না বলে তোমরা এত কষ্ট দিতে পেরেছো আমার অবুঝ নাতনিটাকে। কিন্তু এখন আমি তোমাদের কাউকেই ছাড়বো না, তোমাদের আমি পুলিশে দেব। আর আমার মনে হয় রহিমা আপার মৃত্যুতেও তোমাদেরই হাত আছে, তোমরাই মেরেছো তাকে। পুলিশের মারের কয়েক ঘা খেলেই সব সত্য কথা বেরিয়ে আসবে। সুলতানা খান একটু থেমে আবার বলেন। পুলিশের কথা শুনে পারুল বেগম ভয়ে সিঁড়িয়ে গিয়ে হাত জোর করে সুলতানা খানের উদ্দেশ্যে বললেন, আমরা সত্যি কিছু করি নাই, আমরা আমার শাশুড়ির সাথে কিছুই করি নাই। উনি তো জাদুয়া যেদিন চইলা গেছিল সেই দিন রাইতেই বুকে ব্যথা উঠে মারা গেছে। আমরা তো তারে ডাক্তার দেখানোর সুযোগ পাই নাই। পারুল বেগমের কথায় জাদুয়ার মনে পড়ে যায় সেই দিনের কথা। সে সেদিন স্পষ্ট দাদির চোখে মুখে ব্যথার ছাপ দেখতে পেয়েছিল, কিন্তু দাদি তাকে বুঝতে দেয়নি তার যন্ত্রণাটুকু। এ সকল কথা চিন্তা করে জাদুয়া ডুকরে কেঁদে উঠে বলে, দাদি, সেদিন তুমি আমারে কেন মিথ্যা কথা কইলা? কেন আমারে তোমার যন্ত্রণার কথা কইলা না? আমার জন্যই তুমি মইরা গেছো। আমি না গেলে তুমি বাইচা থাকতা দাদি। আমারে তুমি মাফ কইরা দাও, মাফ কইরা দাও দাদি। জাদুয়া অনবরত এই একটা কথাই বলে যাচ্ছে, যা দেখে সুলতানা খান পারুল বেগমের উদ্দেশ্যে বললেন, রহিমাপার কবর কোথায়? এক্ষুনি আমাদের সেখানে নিয়ে চলো। পারুল বেগমও আর কোনো কথা না বাড়িয়ে যেখানে রহিমা খাতুনকে কবর দেয়া হয়েছে সেই জায়গাটায় তাদের নিয়ে গিয়ে হাতের ইশারায় রহিমা খাতুনের কবরটা দেখিয়ে দেয়। জাদুয়া দাদির কবরটি দেখতে পেয়ে এক দৌড়ে কবরের সম্মুখে গিয়ে কবরটা জড়িয়ে ধরে দাদি বলে চিৎকার করে কান্নার মাধ্যমে নিজের কষ্টটা কমানোর বৃথা চেষ্টা করেই যাচ্ছে। সুলতানা খান কোনো মতেই জাদুয়াকে সামলাতে পারছেন না। অন্যদিকে পারুল বেগম রহিম মিয়াকে গিয়ে জাদুয়ার আগমনের খবর দিয়েই বলে, তুমি যেমনেই হোক নওয়াজরে খবর দাও, জাদুয়া গ্রামে আইছে। এইবার যদি নওয়াজ জাদুয়ারে বিয়া করতে পারে তাহলে আমরা ওই 5 লাখ টাকা পাইয়া যাব। কামটা কি ঠিক হইব? আম্মা তো জাদুয়ারে ওর লগে বিয়া দিব না দেখা এই জায়গা থেকে পাঠাইয়া দিছিল। আর তোমার কোথায় যা মনে হইল জাদুয়ার নানি অনেক প্রভাবশালী, যদি হিতের বিপরীত হয়। রাহো তোমার মায়ের কথা, উনি তো মইরা গেছে, এখন কবর খুললেও হাত দিয়ে পাইবা না। আর ওনারা যদি প্রভাবশালী হয় তাহলে চেয়ারম্যান সাহেবরাও তো প্রভাবশালী, টক্কর তো তাগো লগে বাঁচবই। মাঝখান দিয়া বিয়াটা হইয়া গেলে আমরা টাকা পাইয়া যাব। পারুল বেগমের কথায় রহিম মিয়া বললেন। রহিম মিয়ার কথায় পারুল বেগম বললেন। পারুল বেগমের কথায় রহিম মিয়া সায় জানিয়ে চলে যায় নওয়াজকে জাদুয়ার আগমনের খবরটা জানাতে। দুনিয়াটা কি আজব, তাই না? আমরা প্রত্যেকে জানি একদিন আমাদের মৃত্যু অনিবার্য। সকল পাপ পূর্ণের হিসাব নেবেন সর্বশক্তিমান বিচারক। এক বিন্দু পাপেরও ছাড় দেয়া হবে না, কিন্তু তারপরও আমরা একের পর এক পাপ করেই যাই। আর আমাদের করা পাপের জন্য বেশিরভাগই দায়ী থাকে আমাদের লোভ, অথচ লোভ মানুষকে ধ্বংস করে দেয়। সুলতানা ভিলা আজ কেমন শুনশান নীরবতায় ছেয়ে আছে।
হাসিল প্রতিদিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি ফিরে আসে বাড়িতে। ভিলায় পা রাখতেই আজকের পরিবেশটাতে কেমন গোমট ভাবের উপস্থিতি টের পাচ্ছে হাসিল। তেমন কোনো চিন্তাভাবনা না করে নিজ কক্ষের উদ্দেশ্যে চলে যায় সে। ফ্রেশ হয়ে ল্যাপটপ হাতে কক্ষ থেকে বেরিয়ে আশেপাশে ভালো মতো কিছু পর্যবেক্ষণ করে ড্রয়িং রুমের সোফায় বসে নিজের কিছু গুরুত্বপূর্ণ কর্ম সম্পাদনে ব্যস্ত হয়ে পড়ে। আয়শা বেগম হাসিলকে দেখে দ্রুত কিছু স্ন্যাক্স নিয়ে রাখে হাসিলের পাশে। আয়শা বেগমকে দেখে হাসিল আয়শা বেগমকে ডেকে বলে ওঠে, আজ যে কাউকে দেখতে পাচ্ছি না। না মানে রাফিন ওরা কোথায়? আয়শা বেগম আজ হঠাৎ হাসিলকে নিজ ইচ্ছায় তার সাথে কথা বলতে দেখে নিজের মনে কিছুটা স্বস্তি বোধ করে হাসিলের উদ্দেশ্যে বলে, আজ সবাই যে যার রুমেই আছে, জাদুয়া নেই যে তাই। জাদুয়া নেই কথাটি কর্ণপাত হতে হাসিল বলে উঠল। নেই মানে? আয়শা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জাদুয়ার দাদি মারা গেছেন, তাই জাদুয়া ওর দাদির কবরটা একবারের জন্য জিয়ারত করতে গেছে। আয়শা বেগমের কথায় হাসিল অনুভূতিহীন ভাবে বলল, ও কেন? বলেই আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখনই আয়শা বেগম চিন্তিত স্বরে বলে ওঠে, কিন্তু জাদুয়ার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। আয়শা বেগমের এহেন বাক্যে হাসিল ভ্রু কুঁচকে তাকায় আয়শা বেগমের দিকে। হাসিলের এরূপ তাকানো দেখে আয়শা বেগম ভাবলেন হাসিল হয়তোবা বিরক্ত হচ্ছে, তাই আর কোনো কথা না বলে ওখান থেকে যাবার জন্য পা বাড়াতেই হাসিল নিজের গাম্ভীর্যতা বজায় রেখে আয়শা বেগমকে প্রশ্ন করল। হাসিলের প্রশ্নে আয়শা বেগম একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে জাদুয়ার জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বললেন। আয়শা বেগমের কথায় হঠাৎই হাসিলের সারা শরীর কেঁপে উঠল প্রচণ্ড ক্রোধে। হাত দুটো শক্তভাবে মুষ্টিবদ্ধ করে নিজের হিংসাত্মক ক্রোধকে নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করে যাচ্ছে হাসিল। আয়শা বেগম হাসিলের নেত্রে নজর রাখতেই আটকে উঠলেন। হাসিলের নেত্রযুগল এতটাই রক্তিম হয়ে আছে যা দেখে মনে হচ্ছে এক পলকেই গড়িয়ে পড়বে অজস্র রোহিত লৌহ। হাসিলের এহেন হালাত দেখে আয়শা বেগম হাসিলের উদ্দেশ্যে কিছু বলতে যাবেন, তখনই হাসিল কোনো বক্তব্য ব্যয় না করে নিজের কক্ষের উদ্দেশ্যে চলে যায়। হাসিলের এভাবে চলে যাওয়ার দিকে আয়শা বেগম কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের অবাকতার রেশ কাটিয়ে নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়েন। হাসিল নিজের কক্ষে রাগান্বিত পায়ে প্রবেশ করে ক্রুদ্ধ হস্তে ফোন নিয়ে কল করে সাব্বিরের উদ্দেশ্যে। সাব্বির কল রিসিভ করতেই হাসিল বলে ওঠে, সাব্বির 5 মিনিটের মধ্যে আমি তোকে আমার সামনে দেখতে চাই। হাসিলের কথায় সাব্বির বিচলিত হয়ে প্রশ্ন করল, কি হয়েছে রে ভাই, তোকে এরকম উত্তেজিত লাগছে কেন? কিছু হয়নি, আমরা রূপনগর যাচ্ছি। রূপনগর কেন ভাই? সাব্বির তুই কবে থেকে আমাকে প্রশ্ন করা শুরু করেছিস? সাব্বিরের প্রশ্নে হাসিল বলল। সাব্বিরের প্রশ্নে হাসিল ভ্রুকুটি করে বলল। সাব্বির আমতা আমতা করে বলল, সরি ভাই, আমি এক্ষুনি আসছি। 5 মিনিটের মধ্যে সাব্বির হাসিলের সামনে এসে উপস্থিত হয়। এতক্ষণে হাসিল ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, ব্ল্যাক সানগ্লাস পরে অপেক্ষা করছিল সাব্বিরের জন্য। সাব্বির আসতেই হাসিল কোনো কথা না বাড়িয়ে দ্রুত যাওয়ার জন্য নিজের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টারে উঠে রওনা হয় নিজ গন্তব্য রূপনগরের উদ্দেশ্যে। অন্যদিকে জাদুয়া অনবরত কেঁদেই চলেছে নিজের দাদির কবরের সামনে বসে। তখনই হঠাৎ আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত অপ্রিয় এক ব্যক্তির। জাদুয়াকে এহেন হালাতে দেখে মুখে এক ভয়ঙ্কর কুটিলতার হাসি ফুটিয়ে জাদুয়ার উদ্দেশ্যে বলে উঠল, বুলবুলি। এহেন সম্বোধনে জাদুয়া ভয়ে চমকিত হয়ে সুলতানা খানকে জড়িয়ে ধরে দৃষ্টিপাত করে সামনে থাকা অপ্রিয় ব্যক্তি নওয়াজের পানে। জাদুয়ার ভয়ে চমকিত হওয়া দেখে সুলতানা খানের আর বসতে বাকি থাকে না ব্যক্তিটিকে। সে কোনো কথা না বাড়িয়ে গার্ডের সাহায্যে জাদুয়াকে নিয়ে রওনা হয় নিজ গাড়ির উদ্দেশ্যে। তখনই নওয়াজ সামনে এসে তাদের পথ আগলে দাঁড়িয়ে বলে ওঠে, আরে কই যাইতেছেন আপনারা? এখন তো যাওয়া যাব না। নওয়াজের কথায় সুলতানা খান ভ্রুকুচকে রাগান্বিত হয়ে বললেন, এই ছেলে, আমাদের পথ ছেড়ে দাঁড়াও, আমাদের যেতে দাও। সুলতানা খানের কথায় নওয়াজ 32 পাটি দাঁত বের করে হাসি দিয়ে বলে, যান, আপনারে যাইতে না করছে কে? আপনি যান তো। আমার বুলবুলি এখান থেকে যাইতে পারবো না। আজ আমার সাথে আমার বুলবুলির বিয়া হইব। জাদুয়ার দিকে তাকিয়ে নওয়াজের এহেন বাক্যালাপে জাদুয়া ভয়ে সিটিয়ে গিয়ে সুলতানা খানকে আরও শক্ত করে চেপে ধরে কাঁপতে থাকে। জাদুয়ার এরূপ হালাতে সুলতানা বেগম গার্ডের উদ্দেশ্যে বললেন, এই ছেলেকে এখান থেকে
এক্ষুনি সরাও। সুলতানা খানের কথায় গার্ডটি তাই করতে গেল, কিন্তু তখনই নওয়াজের অনেকগুলো লোক এসে গার্ডটিকে এলোমেলোভাবে পেটাতে থাকে। গার্ডটি একা থাকার দরুন এতগুলো লোকের সাথে পেরে উঠল না। নওয়াজের লোকেরা অচেতন অবস্থায় গার্ডটিকে বেঁধে ফেলল একটি গাছের সাথে। সুলতানা খান এরূপ পরিস্থিতি দেখে নিজের ফোন বের করলেন নিজের আপনজনদের থেকে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে, কিন্তু তখনই নওয়াজ সুলতানা খানের হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। এই সকল ঘটনা দেখে জাদুয়া ভয়ে উচ্চ শব্দে কেঁদে উঠল। তা দেখে নওয়াজ জাদুয়ার নিকটে এসে ওড়নার ওপর দিয়ে চুল মুষ্টিবদ্ধ করে নিজের দিকে ঘুরিয়ে বলল, বুলবুলি, আমারে ভয় পাইতেছ? আমারে ছাইরা যাওয়ার সময় মনে ছিল না এই ভয়টুকু? নওয়াজের এভাবে জাদুয়ার চুল ধরায় জাদুয়া ব্যথায় কুকিয়ে উঠতে সুলতানা খান নওয়াজকে এলোপাথারি আঘাত করে বলতে লাগলো, ছাড় আমার নাতিকে, ছাড় বলছি। তখনই নওয়াজ সুলতানা খানকে থামিয়ে তার লোকদের উদ্দেশ্যে বলল, বুড়িটারে ভালো মতো ধইরা তোরা আমার বাড়িতে সসম্মানে নিয়ে আয়। হাজার হলেও তো আমার নানি শাশুড়ি, আমি আমার বুলবুলিরে লইয়া যাইতেছি। বলে নওয়াজ জাদুয়াকে টানতে টানতে নিয়ে যায় নিজের সাথে। জাদুয়া ভয়ে সুলতানা বেগমকে অনবরত ডেকেই চলেছে। জাদুয়ার এহেন হালাত দেখে সুলতানা খানের মতো শক্তপোক্ত মানুষও ডুকরে কেঁদে ওঠে। আজ প্রথমবারের মতো নিজেকে তার বড্ড অসহায় লাগছে। যে কোনোদিনও কারো কাছে মাথা নত করেনি, সে নওয়াজের সামনে হাত জোর করে জাদুয়াকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করেই যাচ্ছে। কিন্তু নওয়াজ কারো কথায় গল্পার পাত্র নয়। সে জাদুয়াকে নিয়ে চলে যায় নিজের বাড়িতে। নিজ বাড়িতে পৌঁছে নওয়াজ নিজের বাবা মার উদ্দেশ্যে বলে ওঠে, আম্মা আব্বা দেখো কারে লই আইছে, তুমগো ছেলের বউরে দেখবা না? তাড়াতাড়ি আসো। নওয়াজের ডাকে তার বাবা মা চলে আসে সেখানে। জাদুয়াকে দেখে নওয়াজের মা বলে ওঠে, হারাম জাদিরে কই পাইছো আব্বা? ওর জন্য গ্রামের মানুষদের কাছ থেকে কত কটু কথা না শুনতে হইছে। ভালো হইছে ওরে আনছো। বিয়াটা তাড়াতাড়ি কইরা ফেলা, বিয়ের পর আমি ওরে দেখমু কত ধানে কত চাল। ঠিক আছে মা, তুমি যা করার কইরো, কিন্তু আগে বিয়ার ব্যবস্থা তো করো। মায়ের কথা শুনে নওয়াজ হাসি মুখে বলে। নওয়াজের কথায় তিনি চেয়ারম্যান সাহেবের দিকে ঘুরে বলেন, আপনি এখনো এই জায়গায় দাঁড়াই আছেন কেন? তাড়াতাড়ি যান, ছেলের বিয়া দিতে হইব, কাজই লাগবো না? নিজের স্ত্রীর দিকে তাকিয়ে চেয়ারম্যান সাহেব কোনো কথা না বলে একটি দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায় কাজী আনার উদ্দেশ্যে। এসব দেখে জাদুয়া ভয়ে কান্না করে নওয়াজের পায়ের সম্মুখে বসে হাত জোর করে অনুরোধ করে বলে, নওয়াজ ভাই, আপনি আমারে ছাইরা দিন। আমি কি ক্ষতি করছি আপনার? আপনি কেন আমার সাথে এরকম করতেছেন? জাদুয়ার কথা শুনে নওয়াজের মা খেপে গিয়ে জাদুয়াকে উঠিয়ে ঠাস ঠাস করে কয়েকটি চর বসিয়ে দিয়ে চুলের মুঠি ধরে জাদুয়ার উদ্দেশ্যে বলে, তোর জন্য আমার পলারে লইয়া মানুষ কত হাসি তামাশা করছে, আর তুই কস তরে ছাইরা দিতে? বলেই তিনি আবার জাদুয়াকে আঘাত করতে যাবেন। তখনই নওয়াজ মায়ের উদ্দেশ্যে বলল, আহ মা, কি করতেছ? বেশি মারলে তো বেহুশ হয়ে যাইব, তখন আমি কারে বিয়ে করুম? নওয়াজের কথায় তার মা শান্ত হয়। তখনই নওয়াজ চরের দরুন জাদুয়ার ঠোঁট থেকে গড়িয়ে পড়া রক্ত নিজ হস্তে দ্বারা মুছতে গেলে জাদুয়া সরে দাঁড়ায়, যা দেখে নওয়াজ উচ্চ শব্দে হেসে বলে ওঠে, আর কতক্ষণ নিজের আমার থেকে দূরে রাখতে পারবা? সামান্য ছুঁইতে গেছি তাই সহ্য করতে পারলা না? আজ রাইতে আমি ছোঁয়া ছাড়াও যে কত কি করবো তা সহ্য করবা কেমনে? নওয়াজের এহেন কথায় ঘৃণায় রিরি করে ওঠে জাদুয়ার সর্বকায়া। জাদুয়া অসহায়ের ন্যায় সুলতানা খানের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে মাফ করে দাও নানুমণি, আমার তোমার কথা শোনা উচিত ছিল। জাদুয়ার কথায় সম্পূর্ণ অসহায়ত্বতা ফুটে ওঠে, যার দরুন সুলতানা খানও ডুকরে কেঁদে ওঠে। নাতনির কাছে যেতে চাইলে তাকে বাধা প্রদান করে নওয়াজের লোকেরা। এখন সুলতানা খান ও জাদুয়ার হাতে কিছুই করার নেই। অসহায়ের মতো সব কিছু মেনে নিতে হচ্ছে তাদের। তারা বারবার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে, নিজেদের হেফাজত কামনা করে। প্রায় অনেকক্ষণ পর চেয়ারম্যান সাহেব কাজী নিয়ে আসে তার সাথে। কাজীকে দেখেই জাদুয়ার রুহের পানি যেন উবে গেল। জাদুয়ার চিন্তা অসহায়ের ন্যায় ভাবল, এই বুঝি তার সব শেষ হয়ে গেল। গ্রামের অনেকেই এসেছে নওয়াজের বিয়ে দেখতে। এসেছে বলতে নওয়াজের মা গ্রামের প্রত্যেককে খবর দিয়েছে তার ছেলের বিয়ে দেখার জন্য।
কারণ জাদুয়া বিয়ে থেকে পালিয়ে যাওয়ায় গ্রামের সকলে তাদের নিয়ে বিদ্রূপ করেছিল। তাই সে প্রত্যেককে নিজেদের ক্ষমতার জোর দেখাতে আমন্ত্রণ জানায় চেয়ারম্যান বাড়িতে। প্রত্যেকে এসে ভিড় জমিয়েছে নওয়াজের বাড়ির উঠানে। সেখানেই মূলত তাদের বিয়ের কাজ সম্পাদিত হবে। কয়েকজন মহিলার সাহায্যে জাদুয়াকে জোর করে নিয়ে বসানো হয় নওয়াজের মুখ বরাবর। নওয়াজ তখনই কাজীর উদ্দেশ্যে বলে ওঠে, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। নওয়াজের কথায় কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। সুলতানা খান নানা উপায়ে ছোটার জন্য ছটফট করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই ছাড় পাচ্ছে না। জাদুয়ার শরীর যেন ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। নিজের ভরটুকু নিজে ধরে রাখার সম্ভব হচ্ছে না। তখনই কাজী বলে উঠলেন। কাজীর কথায় জাদুয়া ঘাপটি মেরে বসে থাকে। সে কোনো মতেই কবুল বলবে না। বারংবার কবুল বলতে বলার সত্ত্বেও জাদুয়া যখন বলছিল না, তখন নওয়াজ রেগে গিয়ে অনবরত আঘাত করতে থাকে জাদুয়াকে। কিন্তু তারপরও জাদুয়া কবুল বলছে না। নওয়াজ আবার যখন জাদুয়ার শরীরে আঘাত করতে যাবে, তখনই পেছন থেকে কেউ এসে নওয়াজের হাতটা এমনভাবে চেপে ধরে যে তার হাতের কবজি সরাসরি ভেঙে যায়। নওয়াজ ব্যথায় ও মাগো বলে চিৎকার করে নিজের হাত চেপে ধরে। তখনই সেখানে উপস্থিত সকলের চোখ যায় লম্বাচূড়া সুঠামদেহী এক সুদর্শন পুরুষের দিকে, যার নজর এখন কেবল বসে থাকা জাদুয়ার পানে। জাদুয়ার নিজের সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে মাথা উঁচু করে তার পানে তাকাতেই চোখের সামনে প্রস্ফুটিত হয় এক পরিচিত মুখ অবয়ব, যাকে দেখে জাদুয়ার ডুকরে কেঁদে ওঠে কোনো কথা না বলে। আজ এই মানুষটিকে দেখে জাদুয়ার প্রথমবারের মতো স্বস্তি বোধ হচ্ছে। জাদুয়াকে এভাবে কাঁদতে দেখে হাসিল এক হাঁটু ভাঁজ করে বসে পড়ে জাদুয়ার সামনে। তখন জাদুয়ার নিজের উঁচু করা মুখ হাসিলের মুখ বরাবর করে দৃষ্টিতে দৃষ্টি রেখে আরও উচ্চস্বরে কেঁদে ওঠে। তখনই হাসিলের চোখ যায় জাদুয়ার রক্ত লেগে থাকা কাটা ওষ্ঠের দিকে। জাদুয়ার মুখের এরূপ অবস্থা দেখে হাসিলের রাগটা যেন আরও ভয়ঙ্করভাবে বেড়ে গেল। সে কান্নারত জাদুয়াকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, হু ডিড দিস? কে মেরেছে তোমায়? হাসিলের কথায় জাদুয়া কোনো প্রত্যুত্তর না করে কান্না করেই যাচ্ছিল। তখনই হাসিল আরও রেগে গিয়ে চিৎকার করে ধমক দিয়ে জাদুয়ার মুখ চেপে ধরে আবার প্রশ্ন করল, কথা কানে যায় না তোর? কে মেরেছে তোকে? আমায় শুধু তার নামটা বল। হাসিলের কথায় জাদুয়া ভয়ে ফুপিয়ে ফুপিয়ে বলে ওঠে, চাচি, নওয়াজ ভাই আর ওনার মা। নওয়াজ ভাই বেশি মেরেছে, আমি খুব ব্যথা পেয়েছি। বলেই ফুপিয়ে উঠে জাদুয়া। জাদুয়ার কথা শুনে হাসিল রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে বলে, ওই কুত্তার বাচ্চাদের এমন সাহস যে তোর শরীরে হাত তোলার দুঃসাহসিকতা দেখিয়েছে। বলেই হাসিল সামনে থাকা নওয়াজকে ইচ্ছে মতো পেটাতে থাকে। পেটানোর দরুন নওয়াজের নাক মুখ থেকে গড় গড় করে বেরোতে থাকে রক্ত। নওয়াজের কোনো লোকই হাসিলের সাথে পেরে উঠছিল না বলতে হাসিলের ধারে কাছে আসার আগেই সাব্বির তাদের কুপকাত করে ফেলছিল। নওয়াজের এরূপ অবস্থা দেখে পারুল বেগম ও রহিম মিয়া পালিয়েছে অনেক আগেই। ফাতেমা বেগম ও চেয়ারম্যান সাহেব নিজের ছেলের এহেন হালাত দেখে সহ্য করতে না পেরে হাসিলের সামনে পথ আগলে দাঁড়িয়ে ফাতেমা বেগম হাসিলের উদ্দেশ্যে বলে ওঠে, এই ছেলে আমার পলার গায়ে আর একটা হাত দিবা না কইতাছি। আমি কিন্তু পুলিশের কাছে তোমার নামে নালিশ দিমু। সরি। নওয়াজের মায়ের এরূপ কথায় হাসিল মুখে একটি কুটিলতার হাসি ফুটিয়ে বলে ওঠে, ও তাহলে তুই ওর মা? আমার আর কষ্ট করে তোকে খুঁজতে হলো না। বলেই ঠাস করে চর বসিয়ে দিল ফাতেমা বেগমের গালে। চরের আঘাত সহ্য করতে না পেরে সাথে সাথে চেতনা হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। চেয়ারম্যান সাহেব নিজের স্ত্রীর এরূপ হালাত দেখে হাসিলের উদ্দেশ্যে বলে ওঠে, এই ছেলে, তোমার লজ্জা করলো না একজন মহিলার গায়ে হাত তুলতে? চেয়ারম্যান সাহেবের কথার প্রতি উত্তরে হাসিল রেগে চেয়ারম্যান সাহেবের গলা চেপে ধরে বলে ওঠে, তুমি না, আমার একটুও লজ্জা করেনি। তোর স্ত্রীর কপাল ভালো, সেন্সলেস হয়ে গেছে, আর তা না হলে মেরে এখন মাটিতে পুঁতে দিতাম। আমার আবার দয়া মায়া কম। বলেই চেয়ারম্যান সাহেবকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নওয়াজের দিকে এগিয়ে গিয়ে আবারও বেধড়কভাবে আঘাত করতে করতে বলে, বিয়ে করবি না তুই ওকে? তোর সাহস কি করে হয় ওর দিকে নজর তুলে তাকানোর? বলেই হাসিল নিজের রিভলভার তাক করে নওয়াজের মাথা বরাবর। নওয়াজ ভয় পেয়ে হাত জোর করে নিজের জীবনের ভিক্ষা চাইতে থাকে, কিন্তু হাসিল তাতে কোনো ভ্রুক্ষেপ না করে রিভলভারের ট্রিগারে চাপ দিতে নিলেই সাব্বির হাসিলের সামনে এসে বলে, ভাই,
এখন এই পরিস্থিতি থেকে ভাই এখন এই পরিস্থিতিতে একে মারা ঠিক হবে না। তুই একটু শান্ত হ। সাব্বিরের কথায় হাসিল আরও রেগে গিয়ে গর্জে উঠে বলে, আই ডোন্ট কেয়ার। ওকে মারার পরে যা হবে তা দেখা যাবে। সাব্বির হাসিলের কথায় বুঝতে পারে এখন হাসিলকে কিছু বলে লাভ হবে না, তাই সে সেখান থেকে সরে দাঁড়ালো। হাসিল আবার যখনই ট্রিগারে পুশ করতে যাবে তখনই আকস্মিকভাবে জাদুয়া কোনো চিন্তা ভাবনা ছাড়া দৌড়ে এসে হাসিলকে শক্ত করে জড়িয়ে ধরে, ভয়ে কাঁপা কাঁপা গলায় শোধায়, প্লিজ আপনি ওনাকে কিছু করবেন না, আপনি ওনাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব, আমায় বাড়ি নিয়ে চলুন, আমি এখানে আর একটা মুহূর্তও থাকতে চাই না। জাদুয়া কি বলল না বলল হাসিল আদতা শুনেছে কিনা কে জানে। জাদুয়ার জড়িয়ে ধরার দরুন হাসিলের সম্পূর্ণ কায়া কেঁপে ওঠে। তীব্র রাগ মোমের মতো গলে নিভে যায়, যার দরুন হাতে থাকা রিভলভারটি পড়ে যায়। জাদুয়ার স্পর্শ হাসিলের শরীরে এক অদ্ভুত শিহরণের সৃষ্টি করেছে, যার ফলস্বরূপ হাসিল মোহগ্রস্তের ন্যায় জাদুয়াকে আরও কাছে টেনে নিতে হাত বাড়াতে সুলতানা খান এসে জাদুয়াকে হাসিল থেকে সরিয়ে নিজের বুকে টেনে নিয়ে এলোমেলো কয়েকটি আদরের পরশ জাদুয়ার গালে এগিয়ে যায় নিজেদের গন্তব্যের দিকে। হাসিল তখনও মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে আছে জাদুয়ার পানে। তার মনে হচ্ছে জাদুয়ার দেহের স্পর্শ এখনও লেপ্টে আছে তার দেহে। কেমন নেশাগ্রস্ত মনে হচ্ছে নিজেকে। আর একটাবার হাসিল পরশ পেতে চায় ওই ছোট্ট দেহের। হঠাৎই সাব্বিরের ডাকে সম্বিত ফিরে পায় হাসিল। সাব্বির হাসিলের উদ্দেশ্যে বলে, ভাই চল এখন এখান থেকে। সাব্বিরের কথার প্রত্যুত্তরে নিশ্চল কণ্ঠে হাসিল বলে, চল। হাসিল এবং জাদুয়ার যাওয়ার পানে তাকিয়ে থেকে নওয়াজ জাদুয়ার উদ্দেশ্যে বলে, বুলবুলি, আমার থেকে পালাইতে গিয়া যে তুমি ভয়ঙ্কর এক বাঘের গুহায় পড়ছো, এখন নিজেরে কেমনে বাঁচাইবা? জাদুয়ার শরীর খুব বেশি খারাপ হয়ে যাওয়ার দরুন সুলতানা খান নিজেদের গাড়িতে না উঠে হাসিলের সঙ্গে হেলিকপ্টারে সুলতানা ভিলার উদ্দেশ্যে রওনা হয়। জাদুয়া যেহেতু প্রথমবারের মতো হেলিকপ্টারে উঠেছে, সেহেতু হেলিকপ্টারটি ছাড়ার সাথে সাথে জাদুয়া ভয়ে বিচলিত কণ্ঠে সুলতানা খানের উদ্দেশ্যে বলে, নানুমণি, আমি এটাতে যাব না, চলো আমরা আমাদের গাড়িতে যাই, চলো চলো এখানে থেকে নেমে যাই আমরা। সুলতানা খান কোনো মতেই জাদুয়াকে শান্ত করতে পারছিলেন না। অন্যদিকে সাব্বিরের মস্তিষ্ক বিচরণ করছে আজকের ঘটে যাওয়া ঘটনার দিকে। নিজের অবাকতার রেশ কোনোভাবেই কাটাতে না পেরে মনে মনে আওড়ায়, হাসিলকে মেয়েকে বাঁচানোর জন্য এখানে এভাবে এসেছে। কই এত বছর ওর সাথে আছি, ওকে তো কখনো কারোর জন্য এত ডিসপ্যারেন্ট হতে দেখিনি। ডিসপ্যারেন্ট তো হওয়া দূরের কথা, কোনো মেয়েকে তো নিজের আশেপাশেও ঘেঁষতে দেয়নি। কে মরলো কে বাঁচলো তাতে তো তার কোনো ভ্রুক্ষেপই ছিল না, অথচ এই মেয়ের জন্য আজ সকলের সম্মুখে একজনকে মেরে ফেলতে গিয়েছিল, আবার ওই মেয়ের কথায় তাকে ছেড়েও দিয়েছে। এই প্রথম হাসিলের রিভলভার কারো দিকে উঠেও থেমে গিয়েছে। তাহলে হাসিলের মনে কি এই মেয়ের প্রতি কোনো অনুভূতি আছে? সাব্বিরের অবাকতার বিড়বিড়ানোর মধ্যেই হাসিল এক ধমক দিয়ে জাদুয়াকে বলে, চুপ করে বসো ইডিয়েট মেয়ে। আর একটা কথাও যদি বলো, আই সোয়ার এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। হাসিলের কথায় জাদুয়া চুপ হয়ে একদম একটি ভীত বিড়াল ছানার মতো সুলতানা খানের বুকের সাথে লেপ্টে থাকে। এ সকল ঘটনা দেখে সাব্বির আবার মনে মনে বলে উঠল, দেখ, আমিও না আজে বাজে কথা চিন্তা করছি। জীবনে ওর মতো নিরামিষ মানুষের মনে কার জন্য অনুভূতির সৃষ্টি হওয়া প্রশ্নে আসে না। তখনই হাসিল জাদুয়াকে একবার আর চোখে পর্যবেক্ষণ করে নিজের কাছে থাকা পানির বোতলটি এগিয়ে দেয় সুলতানা খানের দিকে। সুলতানা খান পানির বোতলটি নিয়েই এগিয়ে দেয় জাদুয়ার কাছে। জাদুয়া হাতের কাছে পানি পেয়ে এক নিঃশ্বাসে সম্পূর্ণ পানি পান করে একটি গভীর নিঃশ্বাস ত্যাগ করে, আবার সুলতানা খানের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। এমতা অবস্থায় সাব্বির নিজের মাথা চেপে ধরে বিড়বিড়িয়ে বলে, আমি আর কিছু জানি না, জানতে চাইও না, যা মনে চায় তাই হোক, আমি কে তাতে। সাব্বিরকে এভাবে বিড়বিড়াতে দেখে হাসিল প্রশ্ন করে, সাব্বির, কি হয়েছে তোর? এভাবে ফেরার মতো বিড়বিড়াচ্ছিস কেন? হাসিলের প্রশ্নে সাব্বির মাথা সোজা করে বলে, না ভাই, কিছু হয় নাই। হাসিলের হেলিকপ্টারটি এসে থামে খানভিলার হেলিকপ্টারের জন্য বরাদ্দকৃত জায়গাটিতে। ততক্ষণে জাদুয়া দুর্বল শরীরে তলিয়ে গেছে গভীর নিদ্রায়।
যা দেখে সুলতানা খানের খুব মায়া হলো জাদুয়াকে ডেকে তুলতে, তাই তিনি হাসিলের উদ্দেশ্যে বললেন, হাসিল, জাদুয়াকে একটু কোলে তুলে নিয়ে ওর রুমে দিয়ে আয় না দাদু ভাই। সুলতানা খানের কথায় হাসিল ভ্রু কুঁচকে বলে, সরি দাদি, আমার এত বেহুদা টাইম নেই তোমার নাতনিকে কোলে তোলার। হাসিলের কথায় সুলতানা খান একটি হতাশার নিঃশ্বাস ত্যাগ করে সাব্বিরের উদ্দেশ্যে বলে, সাব্বির, তুই একটু কষ্ট করে মেয়েটাকে ওর রুমে দিয়ে আসতে আমাকে একটু সাহায্য করো তো দাদু ভাই। সুলতানা খানের অনুরোধে সাব্বির জাদুয়াকে কোলে তুলতে যাবে, ঠিক তখনই হাসিল গটগট পায়ে এসে জাদুয়াকে কোলে তুলে কোনো কথা না বাড়িয়ে চলে যায় জাদুয়ার কক্ষের উদ্দেশ্যে, যা দেখে সুলতানা খান ও সাব্বির অবাক হয়ে তাকিয়ে থাকে হাসিলের যাওয়ার পানে। হাসিলের কোলে জাদুয়াকে দেখে ড্রয়িং রুমে উপস্থিত সকলের চোখ সানা বড়া হয়ে যায়। হাসিল তাদের দিকে মনোযোগী না হয়ে জাদুয়াকে নিয়ে চলে যায় জাদুয়ার কক্ষে। খাটের সামনে আসতেই হাসিল জাদুয়াকে খাটে শুইয়ে দিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই নিজের বক্ষের শার্টের ভাঁজে টান অনুভব করে। ফলস্বরূপ হাসিল সেদিকটায় নেত্রপাত করতেই দৃষ্টিতে আসে হলুদ ফর্সা ছোট্ট একটি হস্তের, যার দ্বারা হাসিলের পরিহিত শার্টের কলার এর কিছু অংশ শক্তভাবে মুষ্টিবদ্ধ করে আছে। হাসিল সেই হস্তের অধিকারিণীর দিকে তাকাতেই তার নেত্র থমকে যায় ওই মায়াবিনী মুখশ্রীর পানে। হাসিল জাদুয়ার হস্ত ছোটানোর চেষ্টা না করে বসে পড়ে জাদুয়ার মুখশ্রী বরাবর। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে হাসিল, যেই দৃষ্টিতে পরিলক্ষিত হচ্ছে কোনো কিছুকে গভীরভাবে হাসিল করার মোহ। হাসিল মোহগ্রস্ত হয়ে নিজের হাত বাড়িয়ে দেয় ঘুমন্ত জাদুয়ার নেত্রের পানে। হাসিল জাদুয়ার নেত্র বরাবর নিজের বৃদ্ধা আঙুল দ্বারা ধীরে ধীরে স্লাইড করে নেমে আসে জাদুয়ার গোলাপি পাপড়ির ন্যায় রক্তিম চিকন ওষ্ঠের নিকটে। দিকবেদিক শূন্য হাসিল নিজের অজান্তেই জাদুয়ার ওষ্ঠের বাজে নিজের বৃদ্ধা আঙুল দ্বারা স্পর্শ করতেই কম্পিত হয়ে ওঠে তার সর্বাঙ্গ। ফলস্বরূপ নিজের সম্বিত ফিরে পায় হাসিল। তড়িৎ বেগে নিজের হস্ত সরিয়ে জাদুয়ার হাত থেকে নিজেকে ছুটিয়ে ব্যস্ত পায়ে পদচারণ করে নিজের কক্ষের উদ্দেশ্যে। নিজের কক্ষে প্রবেশ করেই হাসিল শিট বলে চিৎকার করে নিজের মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে বলে ওঠে, শিট শিট শিট, এটা আমি কি করতে যাচ্ছিলাম? আমার সাথে এসব কি হচ্ছে? কেন আমি আমার আমিটাকে হারিয়ে ফেলি ওইটুকুনি মেয়ের সামনে? কেন কেন কেন? এই কেনর উত্তর কি খুঁজে পাবে হাসিল কখনো? আর যদি খুঁজে পায় তবে কি ঘটবে তাদের জীবনে? হবে কি কোনো নতুন প্রণয়ের সূচনা? যদি হয়ও তবে কেমন হবে সেই আগুন প্রাণীর প্রণয়ের প্রেমগাথা? অতিরিক্ত ক্রন্দন এবং দুর্বলতার কারণে মৃতপ্রায় ব্যক্তির মতো বেঘরে জাদুয়া তলিয়ে থাকে নিদ্রায়। ফলস্বরূপ সেই রাতে আর কোনো মতেই জাদুয়াকে জাগ্রত করতে পারেননি সুলতানা খান। জাদুয়ার মাথায় হাত বুলিয়ে আফসোসের স্বরে বলেন, মেয়েটা সেই সকাল থেকে একদম না খাওয়া, আর দেখো না এখন উঠছেই না। অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? বলেই আফসোস করতে করতে চলে যায় সুলতানা খান। স্নিগ্ধ অন্ধকারাচ্ছন্ন রজনীকে পরাস্ত করে সূচনা ঘটে পাখির কিচির মিচিরে ব্যস্ত থাকা ভোরের। হাসিল ব্রেকফাস্ট না করে ব্যস্ত পায়ে চলে যায় নিজ অফিসের উদ্দেশ্যে। সুলতানা খানের হাজারবার ডাকার সত্ত্বেও হাসিল কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলে যায়। অন্যদিকে জাদুয়া ঘুম থেকে ওঠার পর থেকে আহাজারি করে কেঁদেই চলেছে নিজের দাদির জন্য। বাড়ির প্রত্যেকের সান্ত্বনা দেওয়ার সত্ত্বেও জাদুয়া কারো কথাই শুনছে না। অন্যদিকে মারিয়াম বেগম জাদুয়াকে এভাবে কাঁদতে দেখে রাগে ফুঁসতে ফুঁসতে বিড়বিড়িয়ে বলে, যত সব ন্যাকামির কান্না, এ বাড়িতে মনে হয় এখন একটু শান্তিতেও থাকতেও পারবো না। বলে মুখ ভেঙিয়ে চলে যায় সেখান থেকে। মারিয়াম বেগমের কথা আর কেউ শুনতে না পেলেও সাথী শুনতে পায়। সাথী হলো এবারের হেল্পিং হ্যান্ড, বয়স 20। মুখ ভেঙিয়ে মারিয়াম বেগমের উদ্দেশ্যে বলে, খব্বিশ মহিলা একটা, কারোর কষ্ট বোঝে না। বড় চাচাই যে কেমনে এর মতো একটা খব্বিশ মহিলারে বিয়ে করেছে আল্লাহ জানে। এই বাড়ির প্রত্যেক মানুষ ভালো, খালি এই বেহুদা মহিলাটারে সারা। মনটাই তো চাই চুলগুলোরটাই না ছিঁড়ে দিই। এই কারণেই আল্লাহ এই মহিলারে কোনো সন্তান দেয় নাই। বলেই মুখ ভেঙিয়ে হাতে খাবারের প্লেট নিয়ে চলে যায় জাদুয়ার কাছে। সুলতানা খান সাথীর হাত থেকে খাবারের প্লেটটি নিজ হস্তে নিয়ে জাদুয়াকে খাওয়ানোর উদ্দেশ্যে হাত বাড়াতেই জাদুয়া বলে, নানুমণি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, তোমরা চলে যাও এখান থেকে, আমি এখন কিছুই খাবো না। জাদুয়ার কথায় আয়শা বেগম বলেন, জাদুয়া মা, তুই কাল থেকে এখন অবধি না খেয়ে আছিস মা, কিছু খেয়ে নে।
আয়শা বেগমের কথার সাথে সামঞ্জস্য রেখে সোহানা ও স্নেহাও বলে ওঠে, জাদুয়া বোন, আমরা জানি তুই অনেক কষ্টের মধ্যে আছিস, কিন্তু এভাবে না খেয়ে থাকলে তো তুই একদম অসুস্থ হয়ে পড়বি। ওদের কথার সাথে রাফিনও জাদুয়াকে জড়িয়ে ধরে বলে, আপু তুমি একটু খেয়ে নাও প্লিজ, তুমি অসুস্থ হয়ে গেলে আমি খুব কষ্ট পাবো।